গবেষণা বলছে ২০২৪ পঞ্জিকা বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭৫৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। কিন্তু শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তার এই উদ্বেগ শুধু প্রাণহানি দিয়ে বোঝানো যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা পরিচালিত আরেক জরিপ থেকে জানা যাচ্ছে, অতিরিক্ত কর্মঘণ্টার কারণে সবচেয়ে বেশি সংখ্যায় শ্রমিক মারা যান। আর তারপরে শ্রমিকের মৃত্যুর কারণ পেশাগত ধূলিকণা, গ্যাস এবং ধোঁয়া। বলার অপেক্ষা রাখে না, শ্রমিকের এই স্বাস্থ্য দুর্যোগ ও মৃত্যুর বড় অংশের জন্য নির্মাণ খাতের অব্যবস্থাপনা কম দায়ী নয়। তাই স্বাস্থ্যকর আবাসন নির্মাণে শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকর আবাসন নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, স্বাস্থ্যকর আবাসনে শ্রম পরিবেশের শর্ত কী। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা জুলফিয়া খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকর আবাসনের আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা জুলফিয়া খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা যে আলোচনার বিষয় নির্ধারণ করেছি আজকে, স্বাস্থ্যকর আবাসন নিশ্চিতে শ্রম পরিবেশের শর্ত কী, সেই জায়গায় কাজী গোলাম নাসির, আপনাকে দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে চাই। যে বিষয়টি আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনায় উত্থাপন করেছি, একটি নতুন স্থাপনা নির্মাণের শুরুতে বিশেষ করে সুন্দর দৃষ্টিনন্দন একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা থেকে শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়টি কতটা বিবেচনায় আসে, বিশেষ করে আজকের এই প্রেক্ষাপটে স্থপতি, ঠিকাদার কিংবা হাউজিং কোম্পানি যার কথাই বলি না কেন, তারা কতটা গুরুত্ব দেন এই বিষয়ে? গুরুত্ব দেন, দেয়ার পার্সেন্টেজটা এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু যারা ভালো কাজ করেন তারা অবশ্যই গুরুত্ব দেন। যারা একটু কম ভালো কাজ করেন তাদের গুরুত্বের মাত্রা বা পরিমাণ একটুখানি কমে। তার মানে এই যে একটু মাত্রা কমে, এই কমার ফলে কি কোনো বিপর্যয় তৈরি হয়? দেখেন, যারা কাজ করে, এটা নির্মাণ শ্রমিক বলেন এবং যে কোনো ক্ষেত্রেই বলেন, আমরা যারা কাজ করি আমাদের তো দুটো বিষয় জড়িত কাজ করার সাথে। একটা হলো শারীরিক স্বাস্থ্যগত বিষয়, একটা হলো মানসিক স্বাস্থ্যগত বিষয়। জি, দুটোকেই টেক কেয়ার করতে হয়। আচ্ছা, শ্রমিকের এই যে ব্যাপারটা, মূল বিষয় হচ্ছে যখন গুরুত্ব কম দেওয়া হয় সেইখানে এক ধরনের অর্থ চিন্তা কাজ করে। অর্থাৎ যারা আমরা বলি যে কমপ্লায়েন্স মেনটেন করে, সেইখানে কিছু খরচের ব্যাপার থাকে, আবার কখনো কখনো খরচের জায়গা থেকে একটু এড়িয়ে যাওয়ার চিন্তা থাকে। এই জায়গাটা কি আসলে বলতে চাচ্ছেন আপনি? না, এটা হলো খরচটা মূল বিষয় না, ব্যবস্থাপনাটা মূল বিষয়। যে কোনো জায়গার ক্ষেত্রে আপনি যখন একটা এই স্বাস্থ্যকর একটা পরিবেশ আপনি দিতে চাইবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে তিনটা জায়গা আসলে। যে কাজ করার জন্য একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিটা আঘাতপ্রাপ্ত হয়ে সে বেঁচে থাকতে পারে অথবা মৃত্যু ঝুঁকিও হতে পারে। তাহলে এই যে জায়গাটা, এই ঝুঁকিটাকে যদি আমি চিন্তা করি তাহলে আমাকে কিছুটা প্রিভেন্টিভ চিন্তা করতে হবে। আমাকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে আমাকে একটা তাহলে নীতিমালা তৈরি করে নিতে হবে। নীতিমালা তৈরি করার পরে আপনার যারা কাজ করবেন তাদের যে ব্যক্তিগত সুরক্ষা, সেই পিপি বলি যেটা আমাদের নির্মাণ সেক্টরে, যে আমার বুট বলেন, হেলমেট বলেন, সেফটি বেল্ট বলেন, এইগুলো দিতে হবে। তারপরে যখন কাজ করবে তখন, যেহেতু আমি বলি দুর্ঘটনার উপরে তো কারো হাত নেই, কিন্তু দুর্ঘটনা না ঘটে সেই প্রিভেন্টিভের সাথে দুর্ঘটনার পরবর্তী অধ্যায় যেটা, সেটা হলো তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। চতুর্থত হলো যে বিষয়টা, সেটা হলো যে সকল সেক্টরে আমার শ্রমিক কাজ করছেন সেই সেক্টরগুলিতে তাকে পূর্বেই এক ধরনের অবহিতকরণের যে বিষয়টা, যে তুমি এই জায়গাটায় কাজ করতে গেলে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে, বি কেয়ারফুল। অগ্নি নিরাপত্তার বিষয় থাকে, ইলেকট্রিক্যালের শর্ট সার্কিটের বিষয় থাকে, ভারী বস্তু পতনের বিষয় থাকে, কাজ করার সময়ে দুর্ঘটনা ঘটার বিষয় থাকে। কোনো দুর্ঘটনাও যদি না ঘটে, তারপরেও যেই দুর্ঘটনাটা নীরবে শেষ করে একজন শ্রমিককে, সেটা হলো ওই কনস্ট্রাকশন সাইটের যে ডাস্ট এবং যেই কেমিক্যাল প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি, ওইগুলো যখন সে নীরবে ইনহেল করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে, তখন আমি বাহ্যিকভাবে যা কিছুই থাকি না কেন,
আমার ভেতরটা কিন্তু আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। একদম সঠিক জায়গায় আপনি নির্দেশ করেছেন ডাক্তার ফারজানা জুলফিয়া খান। এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে যদি আলাপ করি, যে আমরা শুরুতেই বলছিলাম যে গত বছর 758 জন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছে, অর্থাৎ আমরা বলি স্পট ডেট অথবা 2-1 দিনের মধ্যে দুর্ঘটনার পরে মারা গেছে। কিন্তু স্যার যেটি বললেন যে এই যে ধূলিকণা অথবা কেমিক্যাল নির্গত গ্যাস দীর্ঘদিন ধরে পেইন্টিং থেকে যেটা আসে সেইটা দীর্ঘদিন ধরে নিচ্ছে এবং সাথে সাথে কিন্তু বোঝাও যাচ্ছে না, হয়তোবা পরবর্তীতে তার অবসর জীবনেও গিয়ে সেটা মারা যেতে পারে। এইটি একটি মারাত্মক বিষয়। কিন্তু আপনি যদি একটু বলেন আমাদেরকে যে সতর্কতার বিষয় তো আছেই, কিন্তু কোন কোন পরিস্থিতিতে নির্মাণ শ্রমিক পড়লে পরে এই পেইন্টিংয়ের গ্যাস, ধূলিকণা, অন্যান্য ডাস্ট অবধারিতভাবে তাকে সেবন করতে হয় এবং সেখান থেকে একটু বের হয়ে আসার উপায়টাই কি? না, এই যে আমরা কেমিক্যালের কথাগুলি বলছি, যেটা আপনি সিমেন্ট বলেন বা কালার পেন্টিং করার সময় যেটা হয়, সেটা কিন্তু শুধু আমরা ইনহেল করে আমাদের বডিতে যাচ্ছে না। কিছু কিছু কেমিক্যাল আছে যেটা আমাদের স্কিনের টাচে আমাদের অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। কিছু কিছু হয়তো ভুলে আমরা খেয়ে ফেলছি, অনেক শ্রমিকরা খেয়ে ফেলে, ইনজেকশন করে ফেলে। সেসব ক্ষেত্রেও কিন্তু এই কেমিক্যালের অনেক খারাপ ইফেক্টটা তাদের হয়। যখন আমরা ইনহেল করি তখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অ্যালার্জি হয়, শ্বাসকষ্ট হয়। অনেক সময় দীর্ঘদিন যখন আমরা এই জিনিসগুলো ইনহেল করতে থাকবো, যারা শ্রমিক যারা কাজ করে তাদের কিন্তু একটা পর্যায়ে যে দেখা যায় যে তাদের লাংসে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায়। অনেক সময় লাং ক্যান্সার হয়। তারপরে তাদের শুধু লাংসেই না, এই কেমিক্যালসগুলো কিন্তু তাদের লিভারে, তাদের কিডনিতে, ইভেন তাদের ব্রেনেও কিন্তু অনেক বড় ড্যামেজ করে। তো এইটা প্রিভেন্ট করার জন্য শ্রমিকদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। কারা মূলত সবচাইতে বেশি এখানে সংবেদনশীল? মানে 2 রকমের আছে, একটু বাইরে কাজ করা, বহুতল ভবনের তো বাইরে কেউ হয়তো বা পেইন্টিং করছেন, আবার ঘরের ভেতরেও হতে পারে। যারা ঘরের ভিতরে করছে তারা বেশি এটার মধ্যে ইফেক্টেড হয়। এই জাতীয় কেমিক্যাল সংস্পর্শে আসলে, ফুসফুসের সংস্পর্শে আসলে কতদিনের মধ্যে এটি একটি সিভিয়ার পর্যায়ে যেতে পারে? এটা দীর্ঘদিন, এটা ক্রনিক্যালি যখন সেটা ইনহেল করতে থাকবে বা তার স্কিনের সংস্পর্শে আসতে থাকতে থাকতে একটা সময় যে এটা বড় আকার ধারণ করবে। প্রথমেই যে তার একদম লাং ক্যান্সার বা ফুসফুসের অন্যান্য বড় ধরনের অ্যাসবেস্টোসিস বা সিলিকোসিস এই ধরনের ডিজিজগুলো কিন্তু প্রথমেই হবে না। প্রথমে তো অ্যালার্জি হবে, শ্বাসকষ্ট হবে, কাশি, ঠান্ডা এগুলো থাকবে। স্কিনের টাচে আসলে হয়তো স্কিন র্যাশ হবে, ইচিং হবে, স্কিনে ড্যামেজ হবে। কিন্তু এটা দীর্ঘদিন যদি একটা শ্রমিক এই জিনিসগুলোর মধ্যে এক্সপোজার হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার লং টার্মের পরে এই সমস্যাগুলো হয়। চর্মরোগও হতে পারে। হ্যাঁ, চর্মরোগ তো অবশ্যই হতে পারে। এই কারণে তো যে গ্লাভস পরে শ্রমিকদের কাজ করা উচিত। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে সতর্কতার অনেক বিষয় আছে। আমরা যে ছবিতে দেখছি, পিছনে ছবি চলছে, আমরা খুব সম্প্রতি এই ছবিগুলো ধারণ করেছি। সেইখানে দেখবেন যে আসলে যে সুরক্ষা বেল, পিপি যেগুলো বলছি, সেগুলো কিন্তু কোনো শ্রমিকের গায়ে নেই। তারা কিন্তু কাজ করছেন এবং তারা নিশ্চয়ই কাজ করছেন, কেউ না কেউ তাদেরকে নিয়োগ দিয়েছেন এবং তাদের তত্ত্বাবধানও কেউ না কেউ করছেন। কিন্তু এই বিষয়টি আসলে বোধহয় খুব বেশি নজরে আসেনি। কাজী গোলাম নাসির, যেটি আমরা ছবিতে দেখালাম, আপনি বলবেন যে আসলে একজন স্থপতির জায়গা থেকে, নীতি নির্ধারকের জায়গা থেকে দীর্ঘদিন আপনি কাজ করেছেন এই বিষয় নিয়ে, এইটা আসলে কেন হচ্ছে দেখার কি কেউ আছে, অথবা আসলে কি এমনিতেই হচ্ছে কিনা? দেখার আছে। আচ্ছা, দুটা দিক এখানে, একটা হলো দেখার আছে, একটা হলো দেখার নাই। দেখার যারা আছেন তারা, আমি সাইটে গেলেও আমাকে হেলমেট বিনা সাইটে ঢুকতে দেন না। ওকে, আমাকে গামবুটটা পরান অথবা একটা বুট পরান এবং আমার মাথায় সাদা রঙের একটা হেলমেট দিয়ে দেন যে আপনি ব্যবস্থাপক লেভেলের একজন, ম্যানেজার লেভেলের একজন, আপনি এটা পরে ঢুকবেন। যতজন শ্রমিক কাজ করছেন, বহুতলে বলি বা বহুতলে না বলি, যেখানেই বলি, এক্সটেরিয়ারে যারা কাজ করছেন, যারা ঝুঁকির কাজ করছেন, তাদেরকে একটা সেফটি বেল্ট দেয়া হয়। সেফটি বেল্ট নিয়ে যারা সচেতন তারা সেফটি বেল্ট পরে কাজ করেন, যারা সচেতন না তাদেরকে জোর করতে হয়। ইভেন যারা ভালো কাজ করান তারা ওই শ্রমিকদেরকে সাইট থেকে বিদায় করে দেন যে বাবা তোমার অ্যাক্সিডেন্টে আমার উপরে দায়িত্ব বর্তাচ্ছে। কিন্তু এই পার্সেন্টেজটা কম। কিন্তু এটি কি আসলে একটা কাস্টম নাকি একটা গাইডলাইন আছে যেটা অবশ্যই মেনে চলতে হয়? ভালো যারা নির্মাণ করেন, নির্মাতা প্রতিষ্ঠান, তাদের একটা গাইডলাইন আছে। তাদের আপনার সীমানা দেয়ালের বাহিরে প্রথমেই দেখবেন যে নিরাপত্তাই প্রথম, জি, এবং তারা সেটা মেনে চলেন। প্রাচীর দেওয়া থাকে অনেক, প্রাচীর দেয়ালের বাইরে নিরাপত্তা প্রথম, এবং বলা থাকে যে বাইরের লোকজন ঢোকার আগে জানাবেন, হেলমেট বাদে ঢুকবেন না। আমাদের হয় কি, দুই ধরনের নির্মাণ হয় তো, একটা হয় ইঞ্জিনিয়ার্ড আর একটা হলো নন ইঞ্জিনিয়ার্ড। জি, এই নন ইঞ্জিনিয়ার্ড যেই জায়গাটা, সেই জায়গাটাতেই আপনি এই জটিলতাটার মাত্রা বেশি দেখবেন।
ইঞ্জিনিয়ার নির্মাণ যেটা, তারা বিল্ডিং কোড অনুসরণ করে, সেফটি অনুসরণ করে তারা আসলে কাজ করেন এবং করান। তার মানে এই যে ইঞ্জিনিয়ার যেটি বলছেন, যখন এর নকশা করা হয় তখন কি আসলে পরিবেশ মানে স্বাস্থ্যকর পরিবেশ যেটি আমরা বলছি না, শ্রমিকের আপনি জন্য, আপনার এই জায়গাটা আমি ইঞ্জিনিয়ার টার্মটা এইভাবে ব্যবহার করছি যে ইঞ্জিনিয়ার্ড কনস্ট্রাকশন, তার মানে হলো এইটার পেছনে একটা গোছানো ব্যবস্থাপনা আছে, এটার একটা নিরাপত্তার দিক। অর্থাৎ শ্রমিকরা কাজ করছে তার জন্য কি বিশ্রামের জায়গা, তার জন্য ছায়াযুক্ত জায়গা, পরিষ্কার পানির সরবরাহের ব্যবস্থা, এগুলো কি সেই প্রাথমিক নকশার মধ্যে থাকে? এগুলো যারা কনস্ট্রাকশন করেন, কনস্ট্রাকশনের তাদের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের ভিতরে থাকে। শ্রমিকের ঘুমানোর জায়গা, নিরাপদে ঘুমানোর জায়গা, বাতাসযুক্ত জায়গা, গোসলের জায়গা, নিরাপদ খাবার পানির জায়গা, রান্না করার জায়গা এবং নিরাপদ প্রক্ষালনের ব্যবস্থা। যারা ভালো কাজ করেন তাদের সাইটে আপনি সব কয়টা পাবেন, যারা ভালো কাজ করেন না তাদের সাইটে পাবেন না। যে শ্রমিকের মতো থাকবে আমার চিন্তা করার কোনো কারণ নেই। ধন্যবাদ ডক্টর ফারজানা জুলফিয়া খান। যে বিষয়টি আমরা আলোচনা করছি যে ছায়াযুক্ত জায়গা, পরিষ্কার পানি সরবরাহের জায়গা, নিরাপদ প্রক্ষালনের জায়গা, এটি তো আসলে গুরুত্বপূর্ণ। যদি একজন শ্রমিক কাজ করতে 8 থেকে 10 ঘন্টা কাজ করে এক জায়গায়, যদি এটি না পায় তাহলে তার শরীর এবং মনে কী ধরনের প্রভাব পড়তে পারে? এটা তো একটা শ্রমিকের জন্য অনেক ডিপ্রেশনের একটা ব্যাপার। কারণ একটা শ্রমিক যখন কাজ করতে আসে, আমরা জানি যে সে কিন্তু তার ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে চলে আসে। সে হয়তো 2, 4, 6 মাস এখানে মানে একসাথে এক সময় অনেক দিন ধরে এখানে থাকে, ফ্যামিলি থেকে ডিটাচড, এটা তার একটা ধরনের ডিপ্রেশন কাজ করে। তারপরে যে দীর্ঘ সময় কাজ করে, শ্রমিকের কাজটা তো খুব শারীরিক পরিশ্রমের কাজ, তো এটাও কিন্তু তার শরীরে একটা ডিপ্রেশন, একটা মানসিক ডিপ্রেশন, একটা শারীরিক ডিপ্রেশন তার মধ্যে থাকে। আর তার যে রেস্ট হচ্ছে না প্রপার, এবং সে যে ঠিকমতো খাওয়া দাওয়া, গোসল বা মানে হেলদি পানি খাবার পাচ্ছে না, এটা তার শারীরিক ডিপ্রেশন করছে। মানে সে একসাথে সে শারীরিক, মানসিক এবং মানে আশেপাশে যে তার ফ্যামিলি নেয়, এটা নিয়েও সে একটা ডিপ্রেশনে থাকে। শ্রমিক যখন কাজ করে তখন খোলা জায়গায়, মুক্ত জায়গায় কাজের ব্যাপারটিও থাকে। গরমের সময় অনেক গরম, কারণ সেইখানে তো শীতাতপ ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকে না, অথবা শীতকালে প্রচন্ড শীতের মধ্যে বাতাসের মধ্যে কাজ করতে হয়। এইটি আসলে কি ধরনের প্রভাব তৈরি করে? না, যখন অনেক গরমে একটা শ্রমিক কাজ করে তখন তার মধ্যে ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন একসময়, এটা তো আর ওই ধরনের কেয়ারফুল থাকে না নিজেদের প্রতি, বা তাদের প্রতি অন্যরাও কিন্তু কেয়ারফুল থাকে না, সেক্ষেত্রে কিন্তু তাদের ডিহাইড্রেশনে যে শকেও চলে যেতে পারে এই শ্রমিকটা। তারপরে তার হিট স্ট্রোক হতে পারে অতিরিক্ত গরমে। সেক্ষেত্রে তাকে এই ইনস্ট্রাকশন দিতে হবে যে খুব বেশি দীর্ঘ সময় গরমে মানে একটানা কাজ না করার জন্যে, এবং বেশি বেশি পানি বা ওরস্যালাইন খাওয়ার জন্যে। আবার অতিরিক্ত শীতে যদি কাজ করে তখন কিন্তু তার এই কোল্ড স্ট্রেস হতে পারে শরীরের মধ্যে। তো তখন তাকে আবার শীতের কিছু পরে কাজ করতে হবে। এই জিনিসগুলো যে কোম্পানি শ্রমিকদের কাজ করাবে তাদেরই ইনস্ট্রাকশন দিয়ে তাদেরই এটা ম্যানেজ করতে হবে আর কি। কারণ শ্রমিকরা আসলে সবসময় নিজেদের ব্যাপারে কেয়ারফুল থাকার সুযোগ পান না, অথবা সেই সামর্থ্য থাকে না। কাজী গোলাম নাসির, এই জায়গায় আপনার কাছে একটু আসলে ব্যাপারটা হয় কি, অভ্যাসের বিষয় তো। আপনি শরীরে যত কম ওজন নিয়ে কাজ করতে চাইবেন তত আপনি সাবলীল থাকবেন। জি, যখনই শীতের সময় গরম কাপড় পরতেছি আমার নড়াচড়া কমে যাচ্ছে, কিন্তু আমার ঠান্ডা থেকে তো আমাকে বাঁচতে হবে। তো সেই সুরক্ষাটার জায়গাটাকে আসলে অনেক সময় আমরা উইন্ড ব্রেকার বলি। হালকা, কিন্তু গায়ে এসে তীক্ষ্ণ বাতাসটা লাগছে না। অনেক শ্রমিক জুতা পরেন, কেস পরে কাজ করতে পছন্দ করেন, কিন্তু কেস ছিদ্র হয়ে পেরেক ঢুকে যেতে পারে দেখে তার নিচে তারা আরেকটা সোল ব্যবহার করেন যেটা ছিদ্র না হয়। কারণ কনস্ট্রাকশন সাইটে তো এই বিষয়টা থাকে। ছাদের উপরের যে বিষয়টা বললেন আপা, সেটা হলো রড যারা বাঁধে দুপুরের রোদে, ভয়ঙ্কর রোদে, তখন প্রপার যারা কাজ করেন, একজন হেল্পার ওই যে রড বাইন্ডার আছে তার মাথার উপর একটা ছাতি ধরে, অথবা যেই অংশটুকুতে কাজ করে আপনি দেখবেন যে একটা চাদোয়া টাইপের টানিয়ে নিয়ে তারপরে কাজ করে। পুরোটাই আসলে ম্যানেজমেন্ট। আমি যদি চাই যে শ্রমিককে, যিনি আমার বাড়ি তৈরি করে দিচ্ছেন, নিরাপদ স্বাস্থ্যকর একটা আবাস তৈরি করে দিচ্ছেন, তাকে একটু নিরাপত্তা দিব, স্বাস্থ্যকর একটা পরিস্থিতিতে রাখবো, এই মানসিকতাটা যদি আমার ভিতরে থাকে, তার জন্য যেইটুকু আমি সাপোর্ট দিব ওইটুকু টোটাল কনস্ট্রাকশন কস্টে যেই টাকাটা আসে ইটস নেগলিজেবল। উনি যে ওরসালাইনের কথা বললেন, আমি
কয়েকজন ডেভেলপারকে জানি যে তারা তাদের শ্রমিকদের এই ধরনের নিরাপত্তার বিষয়ের সাথে রাতের বেলা তাদের দেখার জন্য টিভি ইনস্টল করে দিয়েছে কনস্ট্রাকশন সাইটে, গেমসের ব্যবস্থা করে দিয়েছে, তারা ক্যারম খেলে অথবা লুডো খেলে, তাদের মোবাইলটা চার্জ করার জন্য চার্জিং পয়েন্ট তৈরি করে দিয়েছে এবং তাদের জন্য বিনোদনের জন্য একটা টেলিভিশন দিয়ে কিন্তু দিয়েছে। দেখো যে বিভিন্ন ধরনের কাজে যাওয়ার আগে প্রজেক্ট ভিত্তিক কাজ যদি ধরি তাহলে তার আগে এক ধরনের টিম ওয়ার্ক করার কথা হয়, জি যে একটা ঝুঁকিপূর্ণ কাজে যাচ্ছি, এবার একটু আলোচনা করে যাই ওখানে কি কি ধরনের ঝুঁকি অ্যারেঞ্জ করতে পারে। এই বিষয়গুলো কি আসলে তত্ত্বাবধান হয় অথবা টিম ওয়ার্কটা হয়? ডিপেন্ড করে। আবার আমি বলি যে এটা নির্ভর করে হলো যারা ভালো কাজ করছেন তাদের, যারা ভালো কাজ করছেন তাদের যিনি প্রজেক্ট ম্যানেজার থাকেন অথবা যিনি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে থাকেন, প্রতিদিন সকালে উনি ওই শ্রমিকদের যিনি টিম লিডার তাকে পুরো জিনিসটা জানিয়ে দেন। এটা একটি চর্চার বিষয়, এটা চর্চার বিষয় এবং চর্চা করেন অনেকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে এই যে চর্চার বিষয় আমরা বলছি, আমরা একটু সরেজমিন দেখব। আমাদের রিপোর্টার গিয়েছিলেন মাঠে, সেখানে আসলে শ্রমিকরা বলেছেন যে তারা আসলে কোন পর্যায়ে কাজ করছেন এবং তাদের সন্তুষ্টি অথবা অসন্তুষ্টির জায়গাটা কি। বিরতির পর ফিরে এসে বাকিটুকু দেখব। আবারও স্বাগত জানাচ্ছি ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত করা যাবে কিভাবে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা জুলফিয়া খান। আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা বলছিলাম যে আসলে আমাদের শ্রমিকরা স্পটে কী ধরনের পরিস্থিতিতে কাজ করে, কতটা সুরক্ষা তারা নিজেরা নিশ্চিত করে, কতটা যারা তাদের নিয়োগ দিচ্ছেন তারা নিশ্চিত করেন, সেই বিষয়টি আমরা একটু বড় পর্দায় দেখতে চাই যে তারা কী ধরনের পরিস্থিতি আছে এবং তাদের সন্তুষ্টি অথবা অসন্তুষ্টির জায়গাটি কী। কাজের পরিবেশটা আমরা তো মনে করুন বিল্ডিংয়ে দু কাজ করি তে হইলে একটু লিক্স, এমনি তো মনে রমন যাওয়ার মধ্যে আমরা লিক্স নেই। দূরে ঘটে কাজে ভুল করে, পা ছুটতে যায়, হাত ছুটতে যায়, হেলমেট থাকে না মাথায়, এবার বেল লাগায় না, এই কারণে দুর্ঘটনা ঘটে। আর যদি বেল লাগায় তাই তো দুর্ঘটনা ঘটে না। এটা তো মালিকের কোম্পানির হিসেবে দেওয়ার কর্তব্য। যারা সাইডে কাজ করে এখন অনেকে দেয় সাইডে, তাই অনেকে গার খেলামি করে মনে করেন এটা ব্যবহার করে না। আমরা অনেক রিস্ক নিয়ে কাজ করি, ঠিক আছে, তো অনেক সময় ঝুঁকি হয়ে যায়, তো ওই সময় কিছু করার থাকে না। উঠলে আপনার কোনো চাওয়া আছে? হ্যাঁ, চাওয়া আছে। আমাকেও একটা মালিক দেখবে যে আমরা একটা ক্ষয়ক্ষতি হইলে একটা মালিকই তো আমাকে দেখারই, তো যদি না দেখে তাহলে তো আমাকে আর কিছু করার নাই। সেফটি ইউজ করেন না কেন? সেফটি আমাদের তো এখানে আপাতত নিচের কাজ, আমরা এটা এখান থেকে আমাদের সেফটি শুরু হবে। উল্টো এক ধরনের যুক্তি আছে যে আসলে নিচের কাজে ফলে তারা যেমন মানছে না, না মানার পরিণতি কখনো কখনো ভয়াবহ হয় যে ধরনের পরিস্থিতিতে কাজ করছে। ডাক্তার ফারজানা জুলফিয়া খান, আপনার কাছে একটু জানবো যে ধরনের পরিস্থিতিতে বছরের পর বছর আমাদের নির্মাণ শ্রমিকরা কাজ করেন, এর ফলে তার আয়ুষ্কালে কোনো প্রভাব পড়ে কিনা, একজন সাধারণ মানুষের তুলনায় তার আয়ুষ্কাল আসলে কয় বছর কমতে পারে অথবা কেমন পরিস্থিতি হতে পারে? হ্যাঁ, একজন সাধারণ মানুষের তুলনায় কিন্তু যারা এই যে শ্রমিক তাদের কিন্তু 5 থেকে 10% মৃত্যু ঝুঁকি বেশি থাকে, আয়ুষ্কাল কমে যায়। কারণ তাদের এই যে কর্মপরিবেশ, তাদের যে এই আনসেফভাবে কাজ করা এবং তাদের যে কেমিক্যালের যে কন্ট্যাক্টে তারা যে আসে, এই জিনিসগুলো তাদের যে ক্ষতিগুলো করে, এতে করে তাদের কিন্তু আয়ুষ্কাল নর্মাল একটা মানুষের তুলনায় 5 থেকে 10% কমে যাচ্ছে। এবং শুধু তাই না, এরা যদি কোনো দুর্ঘটনায় পড়ে তখন কিন্তু আয়ুষ্কাল যাই থাক, তাদের কিন্তু ডিসেবল হয়ে তাদের লাইফই একেবারে শেষ হয়ে যাওয়ার মতন হয়ে যায়। তো এই জিনিসগুলো আমি আপনার এই ছোট্ট এটা দেখে বুঝলাম যে শ্রমিকরা তো বেসিক্যালি অতটা এডুকেটেড হয় না বা আনএডুকেটেড থাকে। আমরা যদি যারা এই নির্মাণ কাজগুলো সুপারভাইজ করে তারা যদি এদের কাছে ম্যান্ডেটরি করে দেয় যে এই ইকুইপমেন্টসগুলি, এই মেজারমেন্টগুলি তোমাদের করতেই হবে, তাইলে আমার মনে হয় যে শ্রমিকরা একসময় এটাতে অ্যাডাপ্টেড হয়ে যাবে। এবং এটি কন্টিনিউয়াস ট্রেনিংয়ের ব্যাপার। ট্রেনিং দিতে হবে, ট্রেনিং এবং একটু ফোর্স করলেই হয় যে এটা করতে হবে, না করলে আমার এখানে কাজ করা যাবে না। তাইলে হয়তো বা শ্রমিকরা এটা বাধ্য হয়ে এই জিনিসগুলো তারা ইউজ করা শুরু করবে। জি, কাজী গোলাম নাসির, এখানে তো একটি বিষয় আছে, শ্রমিককে যদি এখানে আমরা বাধ্য করি, তাকে যদি নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনতে পারি, তাহলে তো দুইটি উপকার হচ্ছে। নির্মাণ খাতের যে উপকার হচ্ছে, স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত হচ্ছে, পাশাপাশি তার ব্যক্তি জীবনের চর্চায় তো এর একটি প্রভাব থাকবে। সেই অর্থে একটি বৃহত্তর কল্যাণমূলক কাজ হতে পারে। যারা উদ্যোক্তা আছেন, স্থপতি আছেন অথবা
হাউজিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের জায়গা থেকে এই তাড়নাটি আসলে কতটুকু? হাউজিং ব্যবসা যারা করেন তাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে এই ট্রেনিংটা করায়, রিহ্যাব থেকে এই ট্রেনিং করায়। জি। মাত্রা কতখানি এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু করায় এটা আমি জানি। সমস্যাটা বেশি শুরু হয় মূলত ব্যক্তি কেন্দ্রিক যে নির্মাণ, প্রতিষ্ঠান ভিত্তিক যে নির্মাণ, তার বেসিক সেফটি কোড আছে, সেখানে প্রজেক্ট ম্যানেজার থাকেন, প্রজেক্টের পিডি থাকেন, তদারককারী ব্যক্তি থাকেন, তারা এই জায়গাগুলো তদারক করেন। তার ভিতরেও 2-4 জন থাকেন যারা একটু আনইজি বোধ করেন এই ধরনের প্রিভেন্টিভ জিনিসপত্র নিয়ে কাজ করতে, কিন্তু তাদেরকে মোটিভেট করা হয় এবং যদি মোটিভেশনের জন্য যদি কাজ করে যে ভাই তুমি অসুস্থ হলে, তুমি আঘাতপ্রাপ্ত হলে তোমার ফ্যামিলিটা সাফার করতেছে, তুমি তো করছোই। তো এই মোটিভেশনের ফলে উত্তরণ ঘটে। বাংলাদেশের মতো জায়গায় আসলে মোটিভেশন দিয়ে কতটুকু কাজ হয় আপনার হচ্ছে অভিজ্ঞতায় কি বলে? যদি আমরা একটু তুলনা করি, ধরেন সিঙ্গাপুরের কথা, সিঙ্গাপুর একটু উন্নত রাষ্ট্র, আমাদের আসলে তুলনা করেই এখন আমাদের অবস্থানটা নির্ধারণ করতে হবে। আপনার দীর্ঘ অভিজ্ঞতায় এবং আপনার যে পেশাদারী শৈলী আছে সেখানের বিবেচনায় কি মনে করেন আমরা আসলে এই জায়গা থেকে কতটুকু পিছিয়ে আছি অথবা কতটুকু আসলে কাছাকাছি আছি? পিছিয়ে আসি কিভাবে পিছিয়ে আছি? পিছিয়ে আসি এটা সত্যি। কারণ হলো সিঙ্গাপুরও তো একদিনে সিঙ্গাপুর হয়নি, সিঙ্গাপুরেও আমাদের চেয়েও বাজে অবস্থার ভিতর থেকে সিঙ্গাপুর আস্তে আস্তে এবং তাদের নির্মাণ শ্রমিক কিন্তু বিদেশ থেকে যায় সবাই। হ্যাঁ, আমার যে শ্রমিকটা এখানে কাজ করেন উনি যখন সিঙ্গাপুরে গিয়ে কাজ করেন উনি কিন্তু প্রতিটা নিয়ম মানছেন। কেন মানছেন? তার কারণ হলো যে তদারকি যেটা হচ্ছে, তদারকিটা প্রপার। তদারকি যদি প্রপার হয়, অন্যায় করলে যদি তার শাস্তি হয়, নিয়ম না মানলে যদি সে চাকরি থেকে চাকরিচ্যুত হয়, তাহলে পরে সব কিছু স্ট্রেট লাইনে আসে। আমাদের এখানে সমস্যাটা হয়েছে কি, আমাদের শ্রমিক স্কিল্ড এবং আনস্কিল্ড বোথ। আপনি একটা সিজনে ঢাকা শহরে শ্রমিক পাবেন না। ধান কাটার যে সিজন, সেই সিজনে ঢাকা শহরের সকল শ্রমিক চলে যাবে। ঈদের সময়কালে ঢাকা শহরের শ্রমিক চলে যাবে, 15 দিন পাবেন না। কোরবানিতে 15 দিন পাবেন না। তার যা পুঁজি আছে, পুঁজিটা খাওয়া শেষ হওয়ার পরে তার গ্রামের বা মহল্লার দোকানে বাকি হতে হতে একটা সময়কালে যখন দোকানদার বাকি দিবে না বলে, তখন সে আবার ঢাকায় কাজ করতে আসে। তার প্রধান কারণ হলো যে সে বাড়িতে তার পরিবারের সাথে সময় কাটাতে পারতেছে। এই যে বিচ্ছিন্ন যে জায়গাটা, সেই জায়গাটাতে সে একটু সংযুক্ত হতে পারতেছে। এখন আনস্কিল্ড যারা, তাদেরকে দিয়ে আপনি যে কাজই করাতে চান না কেন, সেই কাজে আনস্কিল্ড লেবারের বেতন কম, স্কিল লেবারের বেতন বেশি। এটা কি এক ধরনের অপরচুনিটি কস্টের মধ্যে সুবিধা নিচ্ছেন যারা এমপ্লয়ার অথবা কোম্পানিগুলো? না, আমি আপনাকে যেই রেমুনারেশন দিব, আমি যদি আপনার থেকে সেই সাপোর্ট না পাই, আপনাকে ওই রেমুনারেশন দিব কেন? ঢাকা শহরের অনেক মেসন আছে অথবা অনেক কার্পেন্টার আছে যার মান্থলি ইনকাম আমাদের মতো একজন প্রফেশনালের চাইতেও ক্ষেত্র বিশেষে বেশি, যেহেতু সে কাজ জানে। তার তো সার্টিফিকেশনও আছে, তার সার্টিফিকেশন আছে, সে কাজ জানে, তাকে ওই পেমেন্ট দিয়ে হায়ার করতে হচ্ছে। আপনি যেহেতু স্থপতি ইনস্টিটিউটের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, স্থপতি ইনস্টিটিউটের অথবা এইরকম কোনো প্রতিষ্ঠানে কি এরকম কোনো দায়িত্ব অথবা কাজ ছিল যে শ্রমিকদেরকে ব্যাচে করে পড়াশোনা করানোর সার্টিফিকেট দেওয়া? শ্রমিকদেরকে ট্রেনিং করানোর যে বিষয়টা ছিল, সেই বিষয়টা মূলত কাজ করছেন রিহ্যাব। আমরা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস যেই কাজটা করতেছি সেটা হলো যে আমাদের যারা আর্কিটেক্ট আছেন তারা যখন সাইট সুপারভিশনের জন্য যাচ্ছেন, তখন তাদের এবং শ্রমিকদের যে দুটো সেফটি মেজার টেক কেয়ার করতে হয়, আমরা সেই জায়গাটাতে কাজ করতেছি। কিন্তু ডাইরেক্ট লেবারদের নিয়ে, মিস্ত্রিদের নিয়ে, কার্পেন্টারদের নিয়ে ট্রেনিং সংক্রান্ত বিষয় যেই কাজটা, এটা রিহ্যাব থেকে করছে। বুঝতে পেরেছি, এটি একটি বিষয়। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রিহ্যাব সেটি করছে। যদি এটি স্বাস্থ্যগত জায়গা থেকে আসি আমরা, তাহলে কি দেখবো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি এখানে কোনো করণীয় আছে অথবা যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে কি ধরনের কাজ থাকে? কারণ এরা তো আসলে অশিক্ষিত জনগণ। হ্যাঁ, তো এদের যদি আমরা রোগ সম্পর্কে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এদের রোগ সম্পর্কে ট্রেনিং দেয়, রোগ সম্পর্কে তার ক্ষতিকর দিকগুলো তাদের বোঝানো হয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোবাসে। তখন সে একদিনে তো হবে না, এই ট্রেনিং, এই শিক্ষা তাদের দিতে দিতে একসময় তারা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। কারণ সবাই নিজেকে ভালোবাসে, নিজেকে বাঁচানোর চেষ্টা করবে।
আর এই যে তার কিডনি ভাইটাল অর্গানগুলো যে এফেক্টেড হচ্ছে এটা তো ওরা জানেই না। ওরা যে ইনহেল করছে এটা কিন্তু ওরা বুঝতেই পারে না। একটা সিম্পল মাস্ক পরলে যেটা থেকে প্রোটেকশন পাওয়া যাবে এই জিনিসগুলোই তাদের ট্রেনিংয়ের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে এবং বোঝাতে হবে। এইটা নিয়ে কোনো প্রচার নেই, গণশিক্ষার ব্যবস্থা নেই। আমি এই বিষয়টি নিয়ে যখন কাজ করবো একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে দেশের বাইরে সুইডেনে অথবা ইংল্যান্ডে এই রং অথবা পেইন্ট থেকে যে গ্যাস নির্গত যে ক্ষতি হয় তা নিয়ে প্রচুর গবেষণা আছে। বাংলাদেশে এই নিয়ে আমি আসলে কোনো গবেষণা খুঁজে পাইনি যে আসলে কি পরিমাণে মানুষ আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত অথবা মারা যায়, তার কোনো পরিসংখ্যান আমরা পাইনি। যদিও 2016 সালের একটি রিপোর্ট আইএলও থেকে সেখানে পাওয়া গেল যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ নির্মাণ খাতের এই পেইন্টিং থেকে। এই বিষয় নিয়ে আরও আলাপ করবো, আমাদের কি কি সুরক্ষা ব্যবস্থা থাকা দরকার শ্রমিকের জন্য। আমাদের আরেকটি বিরতির সময় আছে দর্শক, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি ক্রেডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। এই আয়োজনে দুজন অতিথি আছেন, কাজী গোলাম নাসির এবং ডাক্তার ফারজানা জুলফিয়া খান। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আয়োজনের শেষ দিকে। আমরা যে আলোচনা করব, স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে শুরুতে আমরা আলোচনা করেছিলাম যে পেইন্টিংয়ের গ্যাস, কেমিক্যাল, বিষাক্ত এগুলো ইনহেল করার পরে শ্রমিক দ্রুত আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে ক্ষেত্রে বিশেষে। কিন্তু কেমিক্যাল মুক্ত রং অথবা এই জাতীয় পদার্থ তৈরি কি বাংলাদেশে হয়, তবে বিশ্বের অন্য কোথাও হয় কি না, এবং সেটি কিভাবে পাওয়া যেতে পারে? কেমিক্যাল রং তৈরি করতে তো কেমিক্যাল লাগে, তার ভিতরে এতদিন যাবৎ সীসাযুক্ত রং ছিল। এখন বাংলাদেশে সীসামুক্ত রং, নামি দামি কোম্পানি যেগুলো আছে যারা পরিবেশ নিয়ে ভাবেন, মানুষের কথা নিয়ে ভাবেন, বাচ্চাদের কথা নিয়ে ভাবেন, বয়সীদের কথা নিয়ে ভাবেন, তারা সীসামুক্ত রং। সীসা ছাড়া আর কি ক্ষতিকর কোনো জিনিস নাই এর রঙের মধ্যে? সীসা বাদে সরাসরি ক্ষতিকর নাই, ইনহেল আপনি করতে পারেন। যেই মাত্রাটা থাকে সেই মাত্রাটা বেসিক্যালি তো কতগুলো উপকরণকে বাইন্ড করে রং, এবং তার সাথে কিছু পিগমেন্ট থাকে। এই পিগমেন্টটা, রঙের যে পিগমেন্টটা, কাপড় রং করার যে পিগমেন্টটা, ঘরের রং করার যে পিগমেন্টটা, আমরা দুষ্ট যারা, সেই দুষ্ট লোকগুলি এই পিগমেন্টটা খাবারে ব্যবহার করেন খরচ কমানোর জন্য। ফুড গ্রেড কিন্তু পিগমেন্ট আছে, ওটা খাবারে ব্যবহার করেন। রঙের কোম্পানি যারা ভালো কোম্পানি, তারা এখন কিন্তু পরিবেশ সহায়ক, বাচ্চাদের সহায়ক, মানুষের শ্বাস নেওয়া সহায়ক রং তৈরি করছেন এবং সেটি পাওয়া যাচ্ছে বাজারে। কি এর দামে কোনো ব্যাপক তারতম্য? সামান্য হয়তো তারতম্য হবে। এখন সমস্যা হলো যে আমি যদি এই ক্ষতিটা না বুঝি, তাহলে পরে ওই রংটার দাম যদি হালকা একটু বেশিও দেখি, পরিমাণ চিন্তা করে আমরা ওইটাকে বাদ দিয়ে হয়তো অন্য একটাতে চলে যাই। তার মানে স্বাস্থ্য চিন্তা, পরিবেশ চিন্তার জায়গায়, প্রচারের জায়গায় কিছুটা পিছিয়ে আছি আমরা। এটি আসলে প্রচারের জায়গায় রং কোম্পানিগুলো পিছিয়ে নেই, কারণ যারা রং এগুলো তৈরি করছেন তারা চেষ্টা করতেছেন তাদের প্রোডাক্টটাকে হাইলাইট করতে, তাদের ব্র্যান্ডিং করতে। এটা তো বাড়ির মালিক অথবা এটা বোধহয় না, আমার কাছে যেটা মনে হয়, আমি হয়তো বা ভুল করতে পারি, আমি জানি না, এটা বাংলাদেশের সকল ধরনের উপকরণের টেস্টিংয়ের জন্য তো নিয়ন্ত্রক আছেন একজন, যে এটা উপযোগী কিনা। তারা হয়তো বা চেক করে দেখতে পারে যে যে সকল কোম্পানি এই প্রোডাক্টগুলো তৈরি করছে তাদের ভিতরে ক্ষতিকর মাত্রাটা যদি সীমিত থাকে বা একটা মাত্রার যদি নিচে থাকে, তাহলে পরে ইটস ওকে। এইটা বিএসটি এর কথা যে বোধহয় আপনি বলছেন, যে মূলত বিএসটি এই স্ট্যান্ডার্ডাইজেশনটা করে এবং মূলত নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত অভিযানও চালায় অনেক সময়। তারা বিএসটি স্ট্যান্ডার্ড করে, কিন্তু আমি একটা জিনিস তৈরি করে দিচ্ছি, তখন তো আমি চাইবো এটা একদম নিখুঁত হোক। কিন্তু আমি যখন প্রোডাকশনে যাচ্ছি তখনই তো জটিলতাটা শুরু হয়। এটা হয়তো ওই যে র্যান্ডম স্যাম্পলিং করে চেক করে দেখতে পারে যে আসলে ক্ষতিকর কিছু আছে কিনা, তখন হয়তো বলতে পারে যে আপনি সচেতন হন, সতর্ক। জি, আপনার কাছে আবারও ফিরবো ডাক্তার ফারজানা জুলফিয়া খান। আপনার কাছে যেটা জানতে চাইবো যে ভারী যন্ত্রপাতি অনেক সময় অপারেশন করতে হয় শ্রমিককে, ভারী জিনিসপত্র নিচ থেকে উপরে সিঁড়ি বেয়ে তুলতে হয়, এতে করে দেখা যাচ্ছে তার হাড়ে অথবা স্নায়ুতন্ত্রেও প্রভাব পড়ে। তো এটি আসলে কোন মাত্রায় পড়তে পারে এবং এখান থেকে মুক্তির উপায় আছে কিনা, কারা তার সঙ্গে যুক্ত হতে পারে এই ব্যাপারগুলো সচেতন করতে? ভারী যন্ত্র টানাটানিতে শুধুমাত্র যে স্নায়ুতন্ত্রের বা হাড়ের সমস্যা হয় তা কিন্তু না, তার মাসেল ওয়েস্টিংও হয়। হ্যাঁ, মাসেল ওয়েস্টিং হয়, তার জয়েন্ট পেন হতে পারে, ব্যাক পেন হতে পারে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে তার পায়ে ব্যথা হতে পারে, মৃত্যু হতে পারে। মৃত্যু সাধারণত হতে অনেক সময় লাগে, দীর্ঘদিন কাজ করতে করতে একসময় তার জয়েন্ট
দেখা যায় ক্ষয়রোগ হয়ে যায়, সেই ক্ষেত্রে তার ডিসেবিলিটি হতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা ভারী যন্ত্রপাতি, ভারী জিনিসপত্র টানাটানি করা, এইটা থেকে আমার মনে হয় যদি মুক্তি পেতে চাই তাহলে তাদের লিফট বা অন্যান্য কিছু ব্যবহারের যদি সুযোগ দেয়া যায়, সেক্ষেত্রে একটা তাদের মুক্তির উপায় থাকে। অথবা দীর্ঘ সময় একজন না করে চেঞ্জ করে করে করলো, এবং যখন টানলো তখন উপর হয়ে মানে বেন্ড হয়ে না উঠিয়ে সে যদি বসে জিনিসটা তুলে, তাহলে কিন্তু তার জয়েন্টের উপর প্রেশারটা কম পড়ে। তার কোনো রিটায়ারমেন্ট এজ আছে মানে এই জাতীয় ভারী কাজের জন্য একটা মানুষের অথবা শ্রমিকের? না, এটা তো রিটায়ারমেন্ট কি, মানুষের ফিটনেস থাকলে সে 40, 50, 60 বছর সরকারি চাকরি করলে পর্যন্ত 60-65 বছর বয়সে রিটায়ারমেন্টে যায়, সেটি মানসিক শ্রম করে অনেকে। সেটাই। শ্রমিকের ক্ষেত্রে কয় বছর এরকম? শ্রমিকের ক্ষেত্রে তো আসলে ওরকম কোনো বিশেষ করে নির্মাণ কাজের যখন নির্মাণ কাজের শ্রমিকরা তো এমনিতেই বেশি অসুস্থ হয়ে যায়, তাদের অনেক ধরনের হ্যাজার্ডের মধ্যে দিয়ে যেতে হয়। তো তাদের আসলে যদি আমরা একটা টাইম বেঁধেও দেই, কিন্তু তারা কিন্তু সেটা মানবে না। যখন তারা অসুস্থ হবে তখনই তারা সেটা থেকে নিজেদের দূরে বোধহয় এখন এই বিষয়টি আলোচনার সময় এসেছে। কাজী গোলাম নাসির, শেষ পর্যায়ে একদম শেষ কোশ্চেন আপনার কাছে, যে এই যে নানান উপায়ে নানানভাবে শ্রমিক মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশে কি আসলে তাদেরকে কোনো বীমার আওতায় আনার চর্চা আছে, অথবা সেটি কিভাবে নিশ্চিত করা যেতে পারে? এখানে তো শ্রমিকের অধিকার আছে। ইন্ডিভিজুয়ালি কেহ বীমার আওতায় এনেছেন, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটা নিয়ে আমার একটা সবার কাছে একটা আবেদন আছে আসলে। কারণ আমার নির্মাণ যে করছেন তার নিরাপত্তাকে যদি আমি চিন্তা করি, তাহলে পরে তার দুর্ভোগের সময় পাশে কাউকে দাঁড়ানো উচিত। পাশে কারা দাঁড়ায়? বীমা কোম্পানিগুলো। তাহলে তাদের জন্য যদি একটা বীমা করা হয়, গ্রুপ বীমা, তাহলে পরে তাদের যে কোনো অসুস্থতায় অথবা তারা যদি দুর্ভোগে পড়ে, ওই বীমা কোম্পানি থেকে সাপোর্ট পেতে পারে। সরকারের প্রজেক্টগুলোতে সবচেয়ে আগে আসতে পারে। সরকার যে প্রজেক্টগুলো করছেন, নির্মাতা প্রতিষ্ঠানের জন্য যদি একটা ম্যান্ডেটরি কন্ডিশন সরকার বলে দেন যে তোমার সাইটে তোমাকে এই প্রজেক্ট আমি দিচ্ছি, তোমার সাইটে যারা কাজ করতেছেন তাদের জন্য একটা গ্রুপ বীমা তুমি করবা এবং ওই কাগজটা আমাকে জমা দিবা, তার ইন্স্যুরেন্স তুমি দিয়ে দিবা। ওখান থেকে দ্বিতীয় আসতে পারে যে রিহ্যাবের অন্তর্ভুক্ত যে সকল প্রতিষ্ঠান আছেন যারা ডেভেলপমেন্ট করেন, আমাদের জন্য আবাসন তৈরি করেন, প্রথম দুটো যদি শেষ হয় তারপরে হয়তো আসতে পারে ব্যক্তি মালিকানাধীনের ক্ষেত্রে, যে আপনার সাইটে যারা কাজ করে তাদের জন্য। একই সঙ্গে আসতে অসুবিধা কোথায়? অনেক বড় কোম্পানি আছে যারা ভালো করছেন যথেষ্ট। একই সঙ্গে আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মিষ্টি খাওয়া বাদ দিয়ে যদি আপনাকে মিষ্টি না খেতে বলি, সেইটা উদাহরণ হয়ে থাকে। যার জন্য সরকারের সবচেয়ে সোজা হলো সরকারি প্রজেক্টগুলোতে বিমাটাকে চালু করে দেয়া, যে এই কনস্ট্রাকশন সাইটের বিমা সরকারের জন্য খুবই সহজ। এ নিয়ে কোনো আইন আছে বাংলাদেশে? শ্রমিক আইনে থাকার কথা, যদি না থাকে তাহলে পরে শ্রমিক আইন নিয়ে যারা কাজ করেন তাদের কাছে অনুরোধ থাকলো যে এই জায়গাটা টেক কেয়ার করার জন্য। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি কোনো ডেভেলপার আছেন, তারা তার অধীনস্থ যে সকল লোক আছেন তাদের দিয়ে কাজ করানোর জন্য তাদেরকে একটা, অনেকে বলে থাকেন ঠিকাদার, স্থপতি, প্রকৌশলী, সরকার, ট্রেড ইউনিয়ন সবাই মিলে কনস্ট্রাকশন সেফটি কাউন্সিল থাকা দরকার। বাংলাদেশে কি এর প্রয়োজন মনে করছেন? বাংলাদেশে কনস্ট্রাকশন সেফটি কাউন্সিলের বিকল্প যেটা ছিল সেটা হলো যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটা মেনে কাজ করতে হবে আমাদের, যেটা মেনে সেফটি দেখতে হবে, একদম পরিষ্কার বলা আছে সব কিছু। দুর্ভাগ্য হলো বিল্ডিং কোড 2020-তে গেজেট হলো, আইনের আওতায় আসলো, আজকে 2025 সাল। বিল্ডিং কোডকে যারা পরিচালনা করবেন, বিল্ডিং রেগুলেটরি অথরিটি, 5 জন লোক নিয়ে তৈরি করার কথা, এখন পর্যন্ত এই রেগুলেটরি অথরিটিটা তৈরি হয়নি। অথরিটি যদি তৈরি হয়ে যেত তাহলে পরে এই সেফটি রিলেটেড সকল বিষয় তাদের কাছ থেকে নির্দেশনা আসতো, সেফটি কাউন্সিল তারা তৈরি করে দিতে পারতো, তারা বিষয়গুলো ম্যান্ডেটরি করে দিতে পারতো। ইভেন এই যে বিমার কথা বললাম, বিমা ওখান থেকেই আসতে পারতো যে তোমার সাইটে বিমা থাকতে হবে। তার মানে আমাদের আইনের ঘাটতি আছে, তদারকির ঘাটতি আছে এবং বাস্তবায়নের ঘাটতি। আইনের ঘাটতি নাই, আইন আছে, আইনের তদারকি অথবা আইনটাকে তদারকি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পেছনের যে কাজগুলো করতে হবে ওই জায়গাটাতে কোথাও ঘাটতি আছে। আমাদের আলোচনার সময় একদম ফুরিয়ে এসেছে। অসংখ্য ধন্যবাদ কাজী গোলাম নাসির এবং ডাক্তার ফারজানা জুলফিয়া খান। আমাদের আজকের আয়োজনে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের মতো ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠান থেকে।